পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো অর্থাৎ 4th সেমিস্টারে পড়ছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স আছে, তাদের জন্য তো একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে। তোমরা জানো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের অনেক আগেই ঘোষণা করে দিয়েছে 12ই ফেব্রুয়ারি 2026 সালে তোমাদের ক্লাস 12 4th সেমিস্টারের পরীক্ষা শুরু হবে এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স পরীক্ষা আছে 20 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। এটা পুরো ঠিক আছে, কিন্তু একটা সংশয় দেখা গেছে, তোমরা হয়তো নিশ্চয়ই শুনেছো যে এইবার পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট আছে এবং সেই ভোট মার্চ বা এপ্রিলে হওয়ার সম্ভাবনা একটা দেখা দিয়েছে। তা যদি হয় তাহলে কিন্তু তোমাদের এই উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার বা মাধ্যমিকের পরীক্ষা 15 থেকে 20 দিন এগোবার একটা সম্ভাবনা প্রবল আছে। কাজেই তোমরা এখন থেকে ভালো করে পড়াশোনা শুরু করে দাও এবং বুঝে পড়ো। এবং আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের এই সুবিধার জন্য আমরা চেষ্টা করছি হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঠিক যেইভাবে বলেছে চ্যাপ্টার ধরে নাম্বার ডিভিশন অনুসারে এবং দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার দরুন যে অভিজ্ঞতা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা যে সাজেশান করেছি সেই সাজেশনগুলো আমরা সম্পূর্ণ দিয়ে দিই। শুধু দিয়ে দিই বললে একটু হয়তো ভুল হবে, আমরা বুঝিয়েও দিই, কারণ আমরা মনে করি তুমি যদি নোটটা বুঝতে না পারো তাহলে কিন্তু সেই নোটের আর কোনো গুরুত্ব নেই। তা যাই হোক, কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আজকে আমরা এই ইউনিট 3 সমসাময়িক বিশ্ব রাজনীতির যে ইউনিট 3 বা শেষ ইউনিটটা আছে বিশ্বায়ন, তার একটা খুব গুরুত্বপূর্ণ 6 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা প্রথম দুটো ইউনিট শেষ করে ফেলেছি, সাজেশান দেওয়া বা নোট দেওয়া এবং সেগুলো বুঝিয়ে দেওয়া অবশ্যই। আজকে আমরা বিশ্বায়নেরও সাজেশান দিয়ে দিয়েছি এবং সেই অনুসারে আমরা নোট দেওয়া শুরু করে দিয়েছি এবং আজকে আরেকটা গুরুত্বপূর্ণ নোট নিয়ে আমরা আলোচনা করব। তাই চলো আমরা শুরু করি। দেখো, কোশ্চেনটা হচ্ছে ভারতের উপর বিশ্বায়নের প্রভাব বা ফলাফল, অর্থাৎ ইতিবাচক এবং নেতিবাচক ফলাফল। বিশ্বায়ন বলতে আমরা আলোচনা করেছি কাকে বলে, অর্থাৎ বিশ্বায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সারা বিশ্বের যতগুলো দেশ আছে সেই দেশের অর্থনীতি, রাজনীতি, সমাজ, সংস্কৃতি ও প্রযুক্তির একটা পারস্পরিক নিবিড় সম্পর্ক। এবং ভারতবর্ষে 1991 সালে 24শে জুলাই তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী নরসিংহ রাও এবং তার অর্থমন্ত্রী মনমোহন সিংহ ভারতে এই উদারনীতিকরণ শুরু করলে ভারতে বিশ্বায়নের সূচনা হয় এবং এই বিশ্বায়নের প্রভাব ভারতের ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়, অর্থাৎ ভালো দিক বা খারাপ দিক বা সুফল বা কুফল দুই লক্ষ্য করা যায়। এবার আমরা বিশ্বায়নের এই ফলাফল অর্থাৎ সুফল বা কুফল নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম পয়েন্টটা হচ্ছে অর্থনৈতিক উন্নতি। এই বিশ্বায়নের ফলে বিভিন্ন যে বিদেশি কোম্পানি, সেই বিদেশি কোম্পানিগুলি দেশে বিনিয়োগ করে এবং বেসরকারি বিনিয়োগের বৃদ্ধির ফল ভারতের জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের পরিমাণ কিন্তু বৃদ্ধি পায়। পরের পয়েন্টটা দেখো, রোজগারের সুযোগ। বিভিন্ন তথ্য প্রযুক্তি, ব্যাংকিং, টেলিফোন, পর্যটন প্রভৃতি খাতে কর্মসংস্থানের পথ সুযোগ হয়, কারণ এই সকল ক্ষেত্রগুলো উদারনীতিকরণ বা বিশ্বায়নের ফলে কিন্তু নতুন নতুন কোম্পানি আসতে থাকে এবং নতুন নতুন প্রযুক্তি আসতে থাকে, যার ফলে বিভিন্ন জায়গায় এই বিদেশি কোম্পানিতে কিন্তু কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায়। তৃতীয় পয়েন্টটা দেখো, প্রযুক্তিগত উন্নয়ন। বিশ্বায়নের ফলে যে উন্নত প্রযুক্তি, বিভিন্ন দেশের যে উন্নত প্রযুক্তি বা আধুনিক ব্যবস্থা সেগুলো কিন্তু আমদানি করার ফলে অর্থাৎ ভারতে প্রবেশ করার ফলে ভারতে কিন্তু প্রযুক্তিগত ব্যাপক উন্নয়ন পরিলক্ষিত হয়। পরেরটা দেখো, শিক্ষা ও জ্ঞান বিনিময়। এই বিশ্বায়নের ফলে বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয় তারা ভারতে তাদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে বা একটা সেন্টার স্থাপন করে এবং অনলাইন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জন করতে সক্ষম হয়েছে। জীবনযাত্রার মানোন্নতি। এই বিশ্বায়নের ফলে বিভিন্ন পণ্য, উন্নত থেকে উন্নততর পণ্য, বিভিন্ন জিনিস, ইলেকট্রনিক্স থেকে শুরু করে সব জিনিস, সেই জিনিসগুলো কিন্তু অ্যাভেলেবল হচ্ছে বা সহজে পাওয়া যাচ্ছে, ফলে উন্নত পরিষেবা এবং আধুনিক জীবনধারার সাথে কিন্তু মানুষ পরিচয় ঘটছে। পরের পয়েন্ট হচ্ছে রপ্তানি বৃদ্ধি। বিভিন্ন ধরনের সফটওয়্যার, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল প্রভৃতি ক্ষেত্রে ভারতের রপ্তানি কিন্তু ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে, কারণ উদারীকরণ, অর্থাৎ কোনো দেশে তাকে কিন্তু অন্য দেশ কিন্তু তাকে রপ্তানিকৃত দ্রব্য বারণ করতে পারবে না, অর্থাৎ
এই ভারতের সফটওয়্যার বা টেক্সটাইল বা ফার্মাসিউটিক্যাল যে টেকনোলজি উন্নতি লাভ করেছে, সেই উন্নতিগুলো কিন্তু অন্য দেশে রপ্তানি করা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এই বিশ্বায়নের ফলে। ফলে ভারতের কিন্তু আর্থিক দিক দিয়ে অনেক লাভবান হয়েছে। পরটা দেখো মুদ্রার আন্তর্জাতিক স্থায়িত্ব। বিশ্বায়নের ফলে যে ভারতের টাকা, সেই টাকা অর্থনৈতিক বাজারে লেনদেনের জন্য রূপান্তর করা হয়েছে। এর ফলে ভারতের টাকা যে বিনিময়, সেই বিনিময়ে কিন্তু স্থায়িত্ব পরিলক্ষিত হয়। পরের পয়েন্টটা দেখো মূলধন বাজারের উন্নয়ন। এই বিশ্বায়নের ফলে ভারতীয় মূলধন বা পুঁজির বাজার উন্নয়ন হয়েছে, কারণ বিভিন্ন ভারতীয় দ্রব্য পৃথিবীর বিভিন্ন দেশে বিক্রি হচ্ছে। ফলে ভারতের যে পুঁজির বাজার উন্নয়ন হচ্ছে এবং বিদেশে ভারতের বিভিন্ন জিনিস বিনিয়োগের ফলে ভারতের পুঁজি এবং মূলধন বাজারের পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবার দেখো যে এই বিশ্বায়নের ফলে বেশ কিছু নেতিবাচক বা কুফল পরিলক্ষিত হয়। প্রথমে হচ্ছে মুদ্রাস্ফীতিজনিত সংকট। বিশ্বায়ন প্রক্রিয়া একটা অন্যতম নেতিবাচক দিক হলো মুদ্রাস্ফীতি। এই মুদ্রাস্ফীতির ফলে দেশের অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হয়। দেশীয় শিল্পের ক্ষতি। এই বিশ্বায়নের ফলে বহু উন্নত যে বহুজাতিক কোম্পানিগুলি, সেই বহুজাতিক কোম্পানিগুলি ভারতে প্রবেশ করে। ফলে ভারতীয় যে দেশীয় কুটির শিল্প বা ক্ষুদ্র শিল্প, সেই শিল্পগুলো প্রতিযোগিতায় কিন্তু হারিয়ে যায়। ফলে এই যে দেশীয় যে শিল্প, সেই দেশীয় শিল্প বা প্রতিষ্ঠান চরম দুর্দশার সম্মুখীন হয় বা পতনের দিকে এগিয়ে যায়। পরের পয়েন্টটা দেখো বেকার সমস্যার সৃষ্টি। বিশ্বায়নের ফলে সোনালী কর্মোদ্যম বা নিরাপত্তার জাল, এর ফলে বিভিন্ন উন্নত কোম্পানি স্থাপিত হচ্ছে। ফলে যে পুরনো কোম্পানিগুলি রয়েছে বা পুরনো কারখানাগুলো রয়েছে, যেগুলো এতদিন ধরে চলে আসছিল, সেই কারখানাগুলো বা শিল্প প্রতিষ্ঠান বা কুটির শিল্প প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে যায়। ফলে কিন্তু বেকার সমস্যা তীব্র আকার সৃষ্টি হয়। অর্থনৈতিক বৈষম্য। এই বিশ্বায়নের ফলে যারা পুঁজিপতি, তারা ব্যাপক পরিমাণ লাভ করে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান বা নতুন নতুন শিল্পকেন্দ্র স্থাপন করেন। ফলে তারা আরও বেশি লাভবান হতে থাকে বা তাদের পুঁজির সম্পদ আরও বাড়তে থাকে। আর যারা খেটে খাওয়া সাধারণ মানুষ, তাদের কিন্তু আরও দরিদ্র থেকে দরিদ্র হতে থাকে। ফলে তাদের অর্থনৈতিক বৈষম্য কিন্তু ব্যাপক আকার ধারণ করে। পরের পয়েন্টে দেখো পরিবেশ দূষণ। এই দ্রুত শিল্পায়নের ফলে বিভিন্ন রকম উন্নত পদ্ধতি ব্যবহার করার ফলে পরিবেশের দূষণ বৃদ্ধি পাচ্ছে। ফলে জল বা মাটি বা বাতাস কিন্তু দূষিত হয়ে পড়ছে। সাংস্কৃতিক অবক্ষয়। বর্তমানে প্রত্যেক দেশের বা প্রত্যেক অঞ্চলে একটা নিজস্ব সংস্কৃতি আছে। সেই সংস্কৃতির অবক্ষয় কিন্তু দেখা দিয়েছে। একটা খুব সাধারণ জিনিস দেখো, আজকে আমাদের বাঙালিদের বিয়েতে যে একটা প্রথাগত পদ্ধতি ছিল, কিন্তু আজকে দেখো আমাদের বাঙালিদের বিয়েতে মেহেন্দি, তারপর বিভিন্ন রকম অবাঙালি বা প্রথা কিন্তু ঢুকে গেছে, বা ওয়েস্টার্ন বা ইস্টার্ন যাই বলি না কেন, বিভিন্ন সংস্কৃতি ঢুকে গেছে। খাদ্য বলে, বিয়েবাড়ির খাদ্যে দেখো, আমরা খারাপ লাগছে আমি কিন্তু সেটা বলছি না। অর্থাৎ আমাদের যে ভারতীয় যে বা বাঙালির যে সংস্কৃতি, বাঙালির যে ঐতিহ্য, সেই ঐতিহ্য কিন্তু ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আজকে দেখো ধুতি পাঞ্জাবি পরে বিয়ে করার যে নিয়ম, সেই অনেকেই কিন্তু সেটা পড়ছে না বা পড়া সম্ভব হচ্ছে না, যে কোনো কারণেই হোক না কেন। হয়তো জামা প্যান্ট পরে সুবিধা, কিন্তু আমি বলতে চাইছি যে সংস্কৃতির অবক্ষয়, ভারতীয় বা বাঙালির যে সংস্কৃতি, সেই সংস্কৃতির কিন্তু পরিবর্তন ঘটছে। লাস্টের পয়েন্টটা দেখো বহুজাতিক সংস্থার বিস্তার। এই বিশ্বায়নের ফলে যে বহুজাতিক বিদেশি কোম্পানিগুলি ভারতে প্রবেশ করছে এবং বহুজাতিক যে শক্তিশালী বহুজাতিক সংস্থার কাছে ভারতীয় যে শিল্প প্রতিষ্ঠানগুলো, দুর্বল শিল্প প্রতিষ্ঠানগুলো আত্মসমর্পণ করতে বাধ্য করছে। আজকালকার তুমি মোবাইল বা টিভি, ওয়াশিং মেশিন, কম্পিউটার, কোল্ড ড্রিঙ্কস দেখো কটা ভারতীয় আছে, বিদেশি। অর্থাৎ আমরা যদি সেটা খাই, পেপসি বা কোকোকলা খেলে, সেই পয়সাটা কিন্তু বিদেশে চলে যাচ্ছে। এটা বিরাট অংশ বিদেশে চলে যাচ্ছে, যার ফলে কিন্তু ভারতের অর্থনৈতিক দিক থেকে অবশ্যই দুর্বল হচ্ছে। কাজে উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে বিশ্বায়ন ভারতের উন্নয়নের ক্ষেত্রে এক নতুন দ্বার উন্মোচন করেছে। এবং তবে এই নীতি কিন্তু বা এই পদ্ধতি কিন্তু সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এক চ্যালেঞ্জের সৃষ্টি করেছে।
এবং এটা যদি সঠিকভাবে পরিকল্পিত না হয় তাহলে বিশ্বায়নে তো সুফল ধরে রাখা যাবে না, বরঞ্চ এর কুফলগুলো কিন্তু ব্যাপক আকার ধারণ করবে। কাজেই বিশ্বায়নের যে সুফল, সেই সুফলগুলোর উপর আমাদের গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং যাতে কুফলটা বিস্তার না করে সেদিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য। ভালো করে পড়াশোনা, কোনো কিছু ভুলভ্রান্তি হলে অবশ্যই জানিও, ভালো লাগলেও জানিও, কারণ তোমার যদি ভুলভ্রান্তি হয় জানানো, কারণ আমরা সেই ভুলভ্রান্তিগুলোকে অতিক্রম করে কিন্তু আমরা সঠিক পথে এগিয়ে যেতে চাই এবং সেক্ষেত্রে তোমাদের সমর্থন দরকার এবং তোমাদের সমর্থন ছাড়া কিন্তু আমাদের এগোনো সম্ভব নয়। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল। বিল গেটসের সেই কথাটা বলেই শেষ করি। তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন, কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি। কাজেই ভালো করে পরিশ্রম করো, সততার সাথে পরিশ্রম করো, ফলাফল কিন্তু একদিন অবশ্যই পাবে। হাল ছেড়ো না, হতাশ হয়েও না, নিজের উপর বিশ্বাস রাখো, সফলতা তোমাকে ধরা দেবে।